ক্লাস 7-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। গতদিনের ভিডিওগুলোতে লেসন 5-এর মানুষের খাদ্য থেকে আমরা শর্করা, প্রোটিন, লিপিড এবং ভিটামিন সম্পর্কে জেনেছি এবং তাদের ঘাটতির জন্য যে যে রোগগুলি হয় সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। এই রোগগুলি ছাড়াও এমন কিছু শারীরিক সমস্যা বা রোগ আমাদের শরীরে দেখা দেয় যেগুলি কিন্তু এই শর্করা, প্রোটিন, লিপিড বা ভিটামিনের জন্য হয় না, সেগুলি অন্য একটি উপাদানের জন্য হয়। এবং কি কি সমস্যাগুলি হয় সেগুলি চলো আমরা একটু জেনে নিই। চামচের মতো নখ, রক্তচাপ বেড়ে যাওয়া, রক্তে শর্করা পরিমাণ বেড়ে যাওয়া, শিশুদের টেরা চোখ, এছাড়াও বুদ্ধি এবং বৃদ্ধি ব্যাহত হওয়া, পেশিতে টান ধরা, এই ধরনের সমস্যাগুলি দেখতে পাওয়া যায়। এই সমস্যাগুলি কিন্তু আমাদের এই শর্করা, প্রোটিন, লিপিড বা ভিটামিনের জন্য হয় না, অন্য একটি খাদ্য উপাদানের অভাবে বা ঘাটতির জন্যই হয়। সেই খাদ্য উপাদানটির নাম কিন্তু হলো খনিজ মৌল বা খনিজ লবণ। আজকের ভিডিওতে আমরা এই খনিজ মৌল বা খনিজ লবণ নিয়ে আলোচনা করব। কাকে বলে খনিজ মৌল? খাদ্যের মধ্যে থাকা এমন একটি উপাদান যেটি আমাদের পুষ্টি, বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে সাহায্য করে, সেটি হলো খনিজ মৌল। এই খনিজ মৌল থেকে কিন্তু শক্তি পাওয়া যায় না। আমরা আগেই দেখেছি যে শুধুমাত্র শক্তি পাওয়া যায় শর্করা, প্রোটিন এবং লিপিড থেকে। বাকি যে 5টি খাদ্য উপাদান সেগুলো থেকে কিন্তু শক্তি পাওয়া যায় না। আগের দিন আমরা ভিটামিন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে খনিজ মৌল নিয়ে আলোচনা করছি। এই খনিজ মৌল এবং ভিটামিন দুটো থেকে কিন্তু শক্তি পাওয়া যায় না। কয়েকটি খনিজ মৌলের উদাহরণ হলো আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এগুলো। এখন চলো জেনে নিই খনিজ মৌলের উৎসগুলো সম্পর্কে। এরও কিন্তু উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস আছে, অর্থাৎ উদ্ভিদজাত খাদ্য থেকে আমরা পাই এবং প্রাণীজাত খাদ্য থেকে পাই। উদ্ভিদজাত খাদ্য কোনগুলো? না, পটল, ঢেঁড়স, গম, বাঁধাকপি, ওট, কচু শাক। প্রাণীজ উৎস কোনগুলো? ছোট মাছ, দুধ, ডিম, মধু, এইগুলো। তাহলে আমরা উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎসগুলো সম্পর্কে জানলাম। এবার কোন কোন খাদ্য থেকে কোন কোন খনিজ মৌল পাওয়া যায় এবং তাদের অভাবে কী কী রোগ হয় সেগুলো সম্পর্কে জেনে নিই চলো। প্রথমটি হলো ক্যালসিয়াম। এর সঙ্গে আর একটাকে আমরা যোগ করে নিই, কারণ তার কাজটাও এই ক্যালসিয়ামের মতে, সেটি হলো ফসফরাস। অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফরাসকে আমি একসঙ্গেই বলছি। দুটির কাজ যেহেতু একই রকম এবং একই রকম খাদ্য উপাদান থেকে যেহেতু পাওয়া যায় বলে। তাহলে এই ক্যালসিয়াম কোন কোন খাদ্য থেকে পাওয়া যায়? না, দুধ, ডিম, ছোট মাছ, শাকসবজি এবং ডাল থেকে পাওয়া যায় ক্যালসিয়াম এবং ফসফরাস। এখন এই ক্যালসিয়ামের কাজ কি? না, দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। আর এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়, অর্থাৎ হাত পা বেঁকে যায়। আচ্ছা, তোমরা বলো তো, এই শিশুদের রিকেট রোগ এবং দাঁত ও হাড়ের গঠন অস্বাভাবিক হয়ে যাওয়া, এটি তোমরা আগে শুনেছো। কোথায় শুনেছো বলো তো? না, ভিটামিন পড়তে গিয়ে। এরকম একটা ভিটামিন আছে যে ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় এবং দাঁত ও হাড়ের গঠন স্বাভাবিক হয় না। কোন ভিটামিন বলো তো? ঠিক বলেছ, ভিটামিন ডি। অর্থাৎ ভিটামিন ডি এর যা কাজ, এই ক্যালসিয়াম বা ফসফরাসের প্রায় একই রকম কাজ। অর্থাৎ দুটির অভাবেই কিন্তু এই রিকেট রোগটি হয়। নেক্সট চলে আসছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কোন ধরনের খাদ্য থেকে পাওয়া যায়? না, গম, ওট, কুমড়োর বীজ, দুধ, ডিম, এই সমস্ত খাদ্য থেকে পাওয়া যায়। ম্যাগনেসিয়ামের অভাবে কি হয়? এর অভাবে মানসিক অবসাদ দেখতে পাওয়া যায়। আর এর কাজ হলো হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ বজায় রাখা। অর্থাৎ এর কাজ হৃদস্পন্দন, অর্থাৎ আমরা এই যে মিনিটে 72 বার হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হয়, এটা নিয়ন্ত্রণ করাই হলো ম্যাগনেসিয়ামের কাজ। নেক্সট চলে আসছে আমরা সোডিয়াম। তোমরা খাদ্য লবণের সংকেত জানো? NaCl, তাই তো? সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ বুঝতেই পারছো যে খাদ্য লবণের মধ্যে সোডিয়াম আছে। তাহলে নুন থেকে বা খাদ্য লবণ থেকে আমরা সোডিয়াম পাই। এছাড়াও জলে পাই, সামুদ্রিক মাছ, শাকসবজি, মাংস, দুধ, এগুলো থেকে আমরা সোডিয়াম পেয়ে থাকি। এখন এই সোডিয়ামের কাজ কি? না, দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখা। আর এর অভাবে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার দেখা যায়। নেক্সট চলে আসছে আমরা আয়রন। কোন ধরনের খাদ্য থেকে পাই আমরা? না, কাঁচা কলা, থোড়, মোচা, কচু, কচুর শাক, কাঁচা পেয়ারা, আমলকি, মেটে, পালং শাক, এই সমস্ত খাদ্য থেকে আমরা পাই। সোজা কথায় আয়রন সেই সমস্ত খাদ্য থেকেই পাই যেগুলোকে কেটে রাখলে কালো হয়ে যায়। কোন ধরনের পদার্থগুলোকে কেটে রাখলে কালো হয়ে যায় বলো তো? দেখবে তোমরা, পেয়ারা কেটে রাখবে, কালো হয়ে যায়। কচু কেটে রাখো, দেখবে কালো হয়ে গেছে। এমনকি আলু কেটে রাখবে, আলুও দেখবে কালো হয়ে যায় অনেকক্ষণ কেটে রাখলে, তাই না? অর্থাৎ যেগুলো কালো হয়ে যায় সেগুলোই ধরে নেবে যে তার মধ্যে আয়রন আছে। অর্থাৎ এই ধরনের খাদ্যের মধ্যে আয়রন থাকে। তার একবার বলছি, কোন ধরনের খাদ্য? না, কাঁচা কলা, থোড়, মোচা, কচু, কচুর শাক, কাঁচা পেয়ারা, আমলকি প্রভৃতি। এখন এই আয়রনের কাজ কি?
এই আয়রনের কাজ হলো হিমোগ্লোবিন গঠনে সাহায্য করা, অর্থাৎ আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকা যে প্রোটিন দিয়ে তৈরি তার নাম হচ্ছে হিমোগ্লোবিন, মাঝখানে হিমোগ্লোবিন আছে। সেই হিমোগ্লোবিনের কাজ কি জানো? হিমোগ্লোবিনের কাজ হলো শ্বাসবায়ু পরিবহন করা, অর্থাৎ এই অক্সিজেন নিয়ে যাওয়া প্রতিটা কলাকোষে এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বয়ে নিয়ে আসা, এটাই হলো এই হিমোগ্লোবিনের কাজ। এই হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে আয়রন। আর এর অভাবে কী রোগ হয় জানো? এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়। এছাড়াও আরেকটিও সমস্যা দেখা যায় না, নখ চামচ আকৃতির হয়ে যায়, অর্থাৎ আয়রনের অভাবে নখ চামচ আকৃতির হয়ে যায়। তোমাদের স্কুলে তো আয়রন ট্যাবলেট দেওয়া হয়, তাই তো? তাহলে আয়রন ট্যাবলেট কিন্তু তোমরা অবশ্যই খেও। এর কাজ কি জানো তো? তোমরা অনেকেই ভাবো হয়তো রক্ত গঠন করা বা রক্ত তৈরি করা, অনেকটা ঠিকই জানো। অ্যাকচুয়ালি কাজ হচ্ছে হিমোগ্লোবিন গঠন করা, অর্থাৎ রক্তের মধ্যে থাকা একটি বিশেষ উপাদান যার কাজ হলো শ্বাসবায়ু পরিবহন করা, সেটাই হলো এর কাজ। নেক্সট চলে আসছে আমরা আয়োডিন। এখন এই আয়োডিন কোন ধরনের খাদ্য থেকে পাওয়া যায়? এটাও পাওয়া যায় সামুদ্রিক মাছ, খাদ্য লবণ, শস্য দানা, শাকসবজি, কড লিভার অয়েল, এই সমস্ত খাদ্য থেকে পাওয়া যায়। এখন এই আয়োডিনের কাজ কি? মানুষের বুদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। আর এর অভাবে কী রোগ হয় জানো? গলগণ্ড বা গয়টার, অর্থাৎ গলা ফুলে যায় এরকম একটা মাংসপিণ্ড দেখা যায়, যেটাকে বলা হয় গলগণ্ড বা গয়টার, অর্থাৎ আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। লাস্ট আমরা চলে আসছি জিঙ্ক। জিঙ্ক কোন ধরনের খাদ্য থেকে পাই আমরা? না, শাকসবজি, ডাল, কমলালেবু, মাংস, ডিম, এই সমস্ত খাদ্য থেকে আমরা জিঙ্ক পাই। এখন এই জিঙ্কের কাজ কি? এই জিঙ্কের কাজ হলো মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখা এবং রক্তে শর্করার পরিমাণ নির্দিষ্ট রাখা। এর অভাবে কি হয় না, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ডায়াবেটিস বা মধুমেহ রোগ দেখা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তোমাদের কাছে একটা প্রশ্ন, যেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, স্কারভি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? এটি আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।